যাদের এই জয়েন্টটা মাঝে মাঝেই ছুটে যায়, এরকম আপনি অনেক পাবেন। বা যাদের কোনো দিন জীবদ্দশায় যদি একবার শোল্ডার জয়েন্ট ছুটে যায়, তার কিন্তু বারে বারেই এই শোল্ডার জয়েন্টটা ছুটে যেতে শুরু করে। কোনো সময় এই রোগীগুলা নিজেই শোল্ডার জয়েন্টকে ভিতরে ঢুকায়, মানে আমাদের জয়েন্টের ভিতরে প্রতিস্থাপন করতে পারে। কোনো ক্ষেত্রে কিন্তু তাকে হাসপাতালে যেতে হয়। এই যে প্রতিবারে জয়েন্টটা মানে বের হয়ে আসছে এবং আবার ভিতরে ঢুকাচ্ছি আমরা, এই রাস্তাতে তার যতগুলা লিগামেন্ট থাকে সে কিন্তু ইনজুরি করে দিয়ে চলে যায়। জয়েন্টগুলা সাধারণ মানুষের তুলনায় একটু দুর্বল। এটা কোনো রোগ নয়, এটা আমাদের জন্মগতভাবে একটা কন্ডিশন, যেটাতে আমাদের জয়েন্টগুলা, সব জয়েন্টই একটু দুর্বল থাকে। দর্শক, জেএমআই প্রেজেন্স টিবিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় শোল্ডারের লিগামেন্ট ইনজুরি। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানের কনসালটেন্ট ডাক্তার দিবাকর সরকার। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা শোল্ডারের লিগামেন্ট ইনজুরি নিয়ে কথা বলছি। আমরা জানি যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি খুব পরিচিত, শোল্ডারেরও কি লিগামেন্ট ইনজুরি হয়? ডেফিনেটলি। আমার যারা দর্শক রয়েছেন তারা ম্যাক্সিমামই জানে যে আমি হাঁটুর লিগামেন্ট নিয়ে কাজ করি। বাট দ্বিতীয় আর একটা মানে হার্ট জয়েন্ট, যেটার লিগামেন্ট খুব কমনলি ইনজুরি হয়, সেকেন্ড কমন, সেটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। আগে শোল্ডার জয়েন্টের এই লিগামেন্ট ইনজুরির কিছু মানে ওপেন প্রসিডিওর ছিল অপারেশনের, কিন্তু বর্তমানে আমরা যারা আর্থ্রোস্কোপিক সার্জন, তারা এই প্রসিডিওরটা এখন বর্তমানে আমরা বাংলাদেশে খুব গর্বের সাথে করছি, এবং তার ফলাফলও কিন্তু খুব ভালো। শোল্ডার লিগামেন্ট ইনজুরি যেমন হাঁটুর লিগামেন্ট ইনজুরি খেলাধুলাজনিত কারণে হয়ে থাকে। এটি কেন হয়? এটা যে শুধু খেলাধুলাজনিত কারণে হয়ে থাকে তা কিন্তু না। দেখবেন আমাদের অনেক আমাদের আশেপাশে অনেকেই রয়েছে যাদের এই জয়েন্টটা মাঝে মাঝেই ছুটে যায়, এরকম আপনি অনেক পাবেন। বা যাদের কোনো দিন জীবদ্দশায় যদি একবার শোল্ডার জয়েন্ট ছুটে যায়, তার কিন্তু বারে বারেই এই শোল্ডার জয়েন্টটা ছুটে যেতে শুরু করে। বিশেষ করে সাঁতার কাটতে গেলে, ক্রিকেটের বল করতে গেলে, ব্যাডমিন্টন খেলতে গেলে, টেবিল টেনিস খেলতে গেলে, কিংবা আমাদের যে সোয়েটার পরি বা গেঞ্জি পরি সেগুলো পরতে গেলে কখনো কখনো এই শোল্ডার জয়েন্টটা ছুটে যায়, এবং কোনো সময় এই রোগীগুলা নিজেই শোল্ডার জয়েন্টকে ভিতরে ঢুকায়, মানে আমাদের জয়েন্টের ভিতরে প্রতিস্থাপন করতে পারে। কোনো ক্ষেত্রে কিন্তু তাকে হাসপাতালে যেতে হয়। এটা একটা কমন কারণ, যে ক্রনিক শোল্ডার ডিসলোকেশন বলি। কারো জীবদ্দশায় একবার ছুটেছে, তার বারে বারেই তখন এই শোল্ডার জয়েন্টটা ছুটে যেতে থাকে, এবং তার নর্মাল লাইফ কিন্তু এটাতে মারাত্মকভাবে হ্যাম্পার হয়। সে কোনো কাজ করতেই সাহস পায় না, মানে সে জামা পরবে তাতেও সে ভয় পায় যে যদি জয়েন্ট ছুটে যায়। কারণ এটা যখন, এবং ঘুমের মধ্যেও এই জয়েন্টটা কিন্তু অনেক সময় ছুটে যেতে পারে। এতে নর্মালি এটা একটা হয়ে থাকে। আর একটা হচ্ছে যদি কোনো কারণে খেলতে গিয়ে জয়েন্ট ছুটতে পারে, কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণেও কিন্তু জয়েন্ট ছুটতে পারে। তবে মেইনলি যখন একবার জয়েন্ট ছুটে, তার কিন্তু সতর্ক না হলে এবং প্রপার চিকিৎসা না হলে বারে এই শোল্ডার জয়েন্টটা ছুটে। এখন যখন তার রিপিটেডলি শোল্ডার জয়েন্ট ছুটে যায়, ঠিক তখনই কিন্তু এই যতবার শোল্ডার জয়েন্ট থেকে বের হচ্ছে, এবং সে নিজে চেষ্টা করে ভিতরে ঢুকাচ্ছে, কিংবা হাসপাতালে গিয়ে আমাদের কিছু প্রসিডিওর আছে যে প্রসিডিওরে আমরা ঢুকাই, অথবা কোনো ক্ষেত্রে রোগীদের অজ্ঞান করেও করতে হয়। যাদের এটা হয় তারা এটা জানে যে কোনো ক্ষেত্রে অজ্ঞান করে জয়েন্ট ভিতরে ঢুকাতে হয়। এই যে প্রতিবারে জয়েন্টটা বের হয়ে আসছে এবং আবার ভিতরে ঢুকাচ্ছি আমরা, এই রাস্তাতে তার যতগুলা লিগামেন্ট থাকে সে কিন্তু ইনজুরি করে দিয়ে চলে যায়। এবং যত বেশি জয়েন্ট ছুটবে, ধীরে ধীরে এই ইনজুরির মাত্রাটা বাড়তেই থাকবে। এটি আসলে কাদের হয়? এটা এক্স্যাক্টলি কোনো স্পেসিফিক বলা যাবে না যে এই গ্রুপ অফ পিপুলের হয়ে থাকে। তবে কোনো সময় খেলতে গিয়ে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, কোনো কাজে আঘাত পেয়ে জয়েন্ট ছুটে গেলে, একবার যখন এটা ছুটে যায়, পরবর্তীতে তখন কিন্তু এই জয়েন্ট ছুটার প্রবণতাটা বেড়ে যায়। আবার একটা গ্রুপ অফ পিপুল আমাদের সমাজেই রয়েছে, অ্যারাউন্ড 10% পিপুল, যাদের ক্রনিক জয়েন্ট জেনারেলাইজ জয়েন্ট ল্যাক্সিটি বলে, অর্থাৎ তার জয়েন্টগুলা সাধারণ মানুষের তুলনায় একটু দুর্বল। এটা কোনো রোগ নয়, এটা আমাদের জন্মগতভাবে একটা কন্ডিশন, যেটাতে আমাদের জয়েন্টগুলা, সব জয়েন্টই একটু দুর্বল থাকে।
এদের যখন এই জিনটা থাকে তাদেরও কিন্তু এই শোল্ডার জয়েন্ট একটা ছুটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তবে এটা যে সবসময় ইয়াং জেনারেশনেরই হয় তা না, কোনো কোনো ক্ষেত্রে মধ্যবয়স্ক মানুষদেরও কিন্তু আমরা এই জয়েন্ট ছুটার লক্ষণ দেখে থাকি, তবে মেইনলি ইয়াং জেনারেশনদেরই বেশি হয়ে থাকে। আচ্ছা, আপনি লক্ষণের কথা বললেন, আসলে কোন লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে লিগামেন্ট শোল্ডার লিগামেন্ট ইনজুরি হয়েছে কিনা? এখানে রোগীর একটা স্পেসিফিক ইতিহাস থাকবে, রোগীর একটা নির্দিষ্ট ইতিহাস থাকবে, যে রোগীরা বলবে যে স্যার কোনো একটা সময় আমার এই জয়েন্ট কোনো কারণে ছুটে গিয়েছিল, সেটা যে কোনো কারণেই হতে পারে, আঘাতপ্রাপ্ত কিংবা খেলাধুলার জনিত যে কোনো কারণেই হতে পারে। এই যে তখন একবার জয়েন্ট ছুটলো, রোগীরা এক্ষেত্রে পরবর্তীতে কিন্তু তার ইতিহাস দিবে যে স্যার আমার বারে বারেই খালি ছুটে যায়, এবং আমি নিজে নিজে পারি, কোনো কোনো সময় হসপিটালে পারি, এবং কখনো কখনো স্যার এটা খুব ব্যথা হয়। রোগীরা সবচেয়ে যে প্রবলেমটা নিয়ে আসে, রোগীদের কিন্তু জয়েন্ট যখন মানে শোল্ডার জয়েন্ট যখন জয়েন্ট থেকে বের হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত জয়েন্টের মধ্যে না আসবে, এই সময় রোগী কিন্তু মারাত্মক পেইন থাকে। এবং রোগীরা যখন জয়েন্টের মধ্যে শোল্ডার জয়েন্টে চলে আসলো, তখন কিন্তু রোগীরা আবার ফ্রি হয়ে গেল। বাট যেটা প্রবলেম হয়, এই যে তার ভিতরে একটা ভয় ঢুকে যায়, সে কিন্তু স্বাভাবিক কাজ করতে আর পারে না। সে যে কোনো কাজ করতে কিন্তু খুব ভয় পায় যে আমার জয়েন্ট আবার যদি ছুটে যায়, কারণ ওই সময় যতক্ষণ পর্যন্ত জয়েন্টটা একবার বের হয়ে গেল এবং ভিতরে ঢুকলো, এই সময়টা পর্যন্ত তার খুব পেইন হয়। এই কন্ডিশনগুলোতে রোগীরা কিন্তু স্বাভাবিক জীবনযাপন খুব হ্যাম্পার হয়। কোনো কোনো ক্ষেত্রে রোগীদের ব্যথা নিয়ে আসে, ফুলা নিয়ে আসে। এই লক্ষণগুলো নিয়ে কখনো কখনো শোল্ডার জয়েন্টের রোগীগুলো আমাদের কাছে আসে। চিকিৎসা কি শোল্ডার জয়েন্ট? এটা প্রথমত যখন রোগীরা আমাদের কাছে আসে, আমাদের প্রথম কাজই হচ্ছে রোগীদের আগে ডায়াগনোসিসটা কনফার্ম করা। এই ক্ষেত্রে রোগীদের আমাদের যে কোনো ডক্টরের ক্ষেত্রেই ডায়াগনোসিস কনফার্ম করতে গেলে আমাদের 3টা পাথওয়েতে যেতে হয়, 3টা প্রসিডিওর। প্রথমত আমরা রোগীর ইতিহাস নিব। ইতিহাস নিয়ে আমরা রোগীকে একটা ধারণা করি যে রোগীদের কি কি হয়েছিল। এখানে শোল্ডার জয়েন্ট যে ডিসলোকেশনের ইতিহাসটা আসবে হচ্ছে তার আগে কি কারণে ঘটলো, পরবর্তীতে তার কতবার এটা হয়েছে, এবং বিগত 3 মাসে তার কতবার হয়েছে, প্রতিবারই সে নিজে নিজে এটাকে ঢোকাতে পারছে কিনা, এবং তার দেহের জেনারেলাইজ জয়েন্ট ল্যাক্সিটি, যেটা আমাদের দেহের অনেক সময় জয়েন্ট দুর্বল থাকে, যেটা একটু আগেই বলেছিলাম, সেগুলো আছে কিনা। ইতিহাস নিয়ে আমরা রোগীদের একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। তারপরে রোগীদেরকে আমরা সরাসরি এক্সামিনেশনে যাই। এখানে একটা প্রশ্ন আমি অনেক সময় বলে থাকি, একটা কথা বলতে চাই। অনেক সময় রোগীরা আছে যারা রিপোর্ট আমাদেরকে, অনেক পরিচিত রোগী থাকে, অনেকের মাধ্যমে আমাদের নাম্বারও জানতে পারে যে স্যার রিপোর্ট পাঠিয়ে দিলাম, আপনি দেখেন এটা কি করা লাগবে। কিন্তু দেখেন, শুধু রিপোর্ট দেখে আমরা কিন্তু কখনোই কোনো কনক্লুসিভ ডায়াগনোসিসে পৌঁছতে পারি না। এক্ষেত্রে যে কোনো রোগের ক্ষেত্রে, সেটা যে সাবজেক্টেরই হোক, আমাদের ডায়াগনোসিস যেতে গেলে 3টা পদ্ধতি পাথওয়ে অবলম্বন করতেই হবে। প্রথমত তার ইতিহাস নিয়ে আমরা একটা ধারণা করব যে রোগীর এটা এটা হতে পারে। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা রোগীকে কিছু নিজে হাত দিয়ে ম্যানুয়ালি পরীক্ষা করব। এক্ষেত্রে আমরা যখন রোগীকে হাত দিয়ে ম্যানুয়ালি পরীক্ষা করি, সেই পরীক্ষার মধ্যে আমাদের কিন্তু শোল্ডার জয়েন্টেও অনেকগুলো লিগামেন্ট থাকে। প্রত্যেকটা লিগামেন্ট পরীক্ষা করার জন্য আমাদের নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে, যেগুলা হাত দিয়ে পরীক্ষা করে আমরা ধারণা করার চেষ্টা করি যে তার এই প্রবলেম হতে পারে। তৃতীয় স্টেজ হচ্ছে ইনভেস্টিগেশন। আমরা ইতিহাস নিয়ে কয়েকটা রোগ প্রথমে চিন্তা করলাম, তারপরে রোগীকে পরীক্ষা করে, হাত দিয়ে পরীক্ষা করে এই রোগ থেকে আরও কনফার্ম করলাম যে এগুলা তার হওয়ার সম্ভাবনা আছে। লাস্টে আমরা ইনভেস্টিগেশনে আছি। শোল্ডারের জয়েন্টের ডিসলোকেশনের ক্ষেত্রেও ইনভেস্টিগেশন খুব কমন, হাঁটুর মতোই। একটা এক্সরে করে আমরা হাড়ের কোয়ালিটি দেখব। দ্বিতীয়ত একটা এমআরআই ম্যান্ডেটরি। এমআরআই করে আমরা তার কি কি লিগামেন্ট ইনজুরি হয়েছে সেইটা একটু উদ্ধার করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা নির্বাচন করব যে তাকে আমরা কোন পাথওয়েতে আগাবো বা চিকিৎসা পদ্ধতিটা কীরকম হবে। সার্জারির কি প্রয়োজন হয়? হ্যাঁ, শোল্ডারের ক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়, তবে সব ক্ষেত্রে নয়। প্রথমত আমরা রোগীর ইতিহাস শুনে, রোগীকে নিজে পরীক্ষা করে, কিছু ইনভেস্টিগেশন দ্বারা রোগটা ডায়াগনোসিসটা কনফার্ম করি। যদি রোগীর এক্ষেত্রে শোল্ডার জয়েন্ট ডিসলোকেশনের ইতিহাস থাকে এবং রোগীর তীব্র মাত্রায় তার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার একটা থাকে, আমরা পেয়ে থাকি ইনভেস্টিগেশনে এমআরআইতে, সেক্ষেত্রে কিন্তু রোগীদের কোনো কোনো ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে, তবে সব রোগীর নয়।
এই মেসেজটাই আমি দিতে চাই যে অনেক সময় শোল্ডারে এরকম প্রবলেম হচ্ছে, মানে ফাইন্ডিং এমআরআই ফাইন্ডিংয়ে এসছে লিগামেন্ট ইনজুরি, রুগীরাও কিন্তু অনেক সময় ভয় পেয়ে যায় যে তাহলে কি এখনই আমার অপারেশনে যেতে হবে। ঠিক তা না, অনেক সময় আমরা প্রাথমিকভাবে যদি রুগীর কিছু মেডিসিন, কিছু ব্যায়াম, কিছু ফিজিওথেরাপি দিয়ে তার আগের যে প্রবলেমগুলো হচ্ছিল সেটাকে থেকে সে নিজেকে অনেকটা কমিয়ে আনতে পারে, তাহলে কিন্তু অপারেশনটা আমরা পরে চিন্তা করি। বাট তার যদি এই প্রবলেমটা, বিশেষ করে প্রতিবার শোল্ডার বের হয়ে যাওয়া এবং তাকে কষ্ট করে শোল্ডার মানে জয়েন্টের ভিতরে প্রতিস্থাপন করা, এবং তার এর সাথে কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন জয়েন্ট ফুলে যাওয়া, ব্যথা হওয়া, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যদি ওষুধ এবং থেরাপি দিয়েও রোগীরা ভালো না হয়, তাহলে কিন্তু তার ডেফিনেটলি সার্জারি করলে অনেক ভালো রেজাল্ট। সার্জারির পর কি স্বাভাবিক জীবনযাপন করতে পারে, যে আর ফিরে আসে না এই সমস্যাটা? না, এই অপারেশন করলে আমরা যেটা করি, বর্তমানে তো অনেক ধরনের অপারেশন রয়েছে, বাট অপারেশন যেহেতু আপনার চিকিৎসার কাজ প্রসঙ্গে আসলেন, সার্জারির কথায় আসলেন, একটু বলে নিই। এটা আসলে এখন বর্তমান বিশ্বই চলছে মিনিমাম ইনভেসিভের যুগ, অর্থাৎ সূক্ষ্ম ফুটো করে রুগীকে আমি যত কম হাসপাতালে রাখবো, রুগীকে যত তাড়াতাড়ি আমি বাসায় যেতে পারবো, মানে ফিরতে পারবো, রোগীর তত ইকোনমিক্যাল মানে হবে, মানে খরচটা কমে আসবে এবং রোগীর ইনফেকশনের প্রবণতাটা কমে যাবে, এবং গোটা বিশ্বই এখন এইভাবেই চলছে। আমরাও কিন্তু অত্যন্ত গর্ব সহকারে বলি, বর্তমান বিশ্বে আমরাও এখন অত্যন্ত আধুনিক, বহির্বিশ্বে যে আধুনিক যন্ত্রের মাধ্যমে শোল্ডারের লিগামেন্ট রিকনস্ট্রাকশন করা হচ্ছে বা করা হচ্ছে, আমরাও কিন্তু ঠিক সেই আধুনিক যন্ত্রের মাধ্যমে শুধু দুটা মাত্র ফুটো করে একদিন হাসপাতালে রেখে রোগীগুলোকে অপারেশন করে বাসায় পাঠিয়ে দিচ্ছি। শোল্ডারের লিগামেন্ট ইনজুরির কারণে আগে দেশের বাইরে যাওয়ার প্রবণতা বেশি ছিল, এখন কি দেশে এই চিকিৎসা সম্ভব? এটা আমরা খুব গর্ব করেই বলি, এখন আমরা খুবই আধুনিক যন্ত্রের মাধ্যমে শোল্ডার আর্থ্রোস্কোপি করছি এবং রেজাল্টও খুব ভালো। তবে এক্ষেত্রে কিন্তু রোগী নির্বাচন একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং রোগীদের পরবর্তীতে ফলো আপ থাকা বা কিছু ব্যায়াম করা কিন্তু অত্যন্ত জরুরি। তবে একটাই সুবিধা যে এটা কাটাছেঁড়া বিহীন অপারেশন, শুধু দুটো ফুটো করে আমরা একদিন হাসপাতালে রেখে রোগীগুলোকে বাসায় পাঠিয়ে তাহলে দিতে এই পারছি। চিকিৎসার জন্য আর বিদেশে যাওয়ার প্রয়োজন নেই? না, আমরা নিজেরাই খুব মানে কনফিডেন্টলি করছি এবং রোগীগুলো খুব ভালো রেজাল্ট পাচ্ছে। আপনি ফলো আপের কথা বলছেন, ফলো আপে আসলে কতদিন থাকতে হবে? এখানে আসলে রোগীদের পরবর্তীতে 4 থেকে 6 মাসের একটা আমরা প্রোটোকল দিয়ে থাকি, রোগীদের একটা ব্যায়াম করতে হয়। তবে স্টেপ বাই স্টেপ আমরা প্রথম 2 থেকে 3 সপ্তাহ পরে একবার রোগীকে আসতে বলি, তারপরে রোগীকে ওই অনুযায়ী দেখার পরে পরবর্তীতে রোগীর কিছু ব্যায়ামের মাত্রা বাড়ে। সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যেই রোগীগুলা এটাতে মানে মানুষ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় এবং নর্মালি এটাতে আর রোগীদের কোনো প্রবলেম হয় না। যাদের সার্জারির প্রয়োজন হয় না তাদের কি ওষুধ ব্যায়ামেই সুস্থ হতে পারেন? এটা নির্ভর করে রুগীর কন্ডিশনের ওপরে। রুগীর যদি খুব বেশি প্রবলেম না থাকে, যে প্রবলেমগুলো রুগী ওষুধ, ব্যায়াম এবং ফিজিওথেরাপির মাধ্যমে কভার করতে পারে, তাহলে কিন্তু আমরা রুগীদেরকে সহজেই সার্জারির কথা বলি না। কারণ আমাদের দেশে তো সত্যি কথা বলতে ইন্স্যুরেন্স কভারেজ নেই, এই পেমেন্টটা তো রুগীদের নিজেদেরই খরচ করতে হয়, এবং আমরা নিজেরাও তো আলটিমেটলি ওই ফ্যামিলি থেকে, মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছি। যখন রুগীদের সার্জারির প্রয়োজন হবে সেটা আমরা বলবো যে বাবা আপনার এটা সার্জারি লাগবে। আর কোনো ক্ষেত্রে কিন্তু সার্জারি ছাড়াও বেশ ভালো থাকে। সার্জারিতে মানুষ একটু ভয় পায়, কাটাছেঁড়া Definitely. যতটাই না হোক তারপরে। তবে এখানে আমরা একটা কথা এখন সবসময় বলি, আগে যেমন মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে সার্জারি মানে অনেক বেশি কাটা, অনেক বেশি ব্লিডিং, অনেক বেশি অনেক দিন হসপিটালে স্টে, কিন্তু বর্তমানে কিন্তু এতে টোটালি একদম, আমরা তো এখন খুবই গর্ব করে বলি শুধু 2টা ফুটো 1 মিলিমিটার মানে একটা করে সেলাই পরে 2টা ফুটো করে রোগীরা এখন অ্যাবসলিউটলি ভালো হয়ে যায়। মানে চিকিৎসা ব্যবস্থা আধুনিকায়নের ফলে এই ঝুঁকিটা কমছে, অবশ্যই, কষ্টটা কমছে। খালি ঝুঁকি কমছে না, দেখেন রোগীরা এখানে হসপিটাল স্টে কমে যাচ্ছে, রোগীর খরচ কমে যাচ্ছে, রোগী যত কম হাসপাতালে থাকবে রোগীর ইনফেকশনের সম্ভাবনা তত কমে যাবে। এখানে রোগীদের পোস্ট অপারেটিভ আউটকাম আমরা খুব ভালো পাচ্ছি, এবং রোগীগুলাও কিন্তু খুব কনফিডেন্টলি, আমরা যখন ওটি করি রোগীগুলাও কিন্তু মনিটরে আমাদের সমস্ত ওটির এগুলোও দেখতে পারে, রোগীরাও তাদের একটা নিজস্ব ধারণা নিয়ে যাচ্ছে, যার ফলে কি আমরা একটা খুব ভালো মেসেজ রোগীদেরকে দিতে পারি। এবং এক্ষেত্রে রোগীরাও কিন্তু এখন অনেক সচেতন হচ্ছে, বিভিন্ন আপনাদের যেসব মিডিয়া আছেন তারা খুব ভালো এক্ষেত্রে ভূমিকা রাখছে, এবং আমাদের রোগীরা কিন্তু এখন আমাদের কাছে ওটি করতে অত্যন্ত গর্ববোধ করছে, এবং তারা কনফিডেন্টলি আমাদের কাছে আসছে, ওটি করছে এবং ভালো হয়ে বাসাতেও চলে যাচ্ছে।
চিকিৎসা কি শুধু ঢাকা কেন্দ্রিক নাকি ঢাকার বাইরে আছে? শোল্ডার আর্থ্রোস্কোপিটা না শুধু ঢাকা কেন্দ্রিক না, ডিভিশনাল টাউনেও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, তবে এতে আরও বেশি ডিসেন্ট্রালাইজ করলে আমাদের রোগীগুলা উপকৃত হতো। আচ্ছা, এটি কি কোনোভাবে প্রতিরোধ করা যায় নাকি যায় না? না, শোল্ডার মানে ডিসলোকেশনটা আসলে এটা মানে প্রতিরোধ করার ওরকম কোনো পদ্ধতি নাই। তবে আমাদের যে কোনো কাজের ক্ষেত্রেই, সেটা খেলাধুলাজনিত হোক কিংবা মানে অ্যাক্সিডেন্ট হোক কিংবা যে কোনো শোল্ডারের ভিগোরাস মানে খুব শক্তিশালী কাজের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেন এটা হঠাৎ করে বের না আসে। কারণ আমাদের দেশে মানে শোল্ডার জয়েন্টটা মেইনলি আমাদের লিগামেন্ট দ্বারাই মানে বন্ধনী সৃষ্টি করে থাকে। আমাদের এখানকার জয়েন্টটা খুব দুর্বল, কিন্তু এখানকার আশেপাশে যে মাসেল এবং লিগামেন্ট আছে সেটার শক্তিশালী হওয়ার কারণে শোল্ডার জয়েন্টের কিন্তু আমাদের ইয়েটা বুঝতে পারি না। কিন্তু আমার খুব ভয় লাগে যখন ধরেন একটা ক্রিকেটার বল করতে আসছে, কারণ শোল্ডার জয়েন্টটা খুব দুর্বল জয়েন্ট, এটা কখন যে ছুটে যাবে এরকম আমার ভয় লাগে। কারণ আমি যেহেতু এটা সার্জন, এই জন্য হয়তোবা। বাট যদি আপনারা নিয়মিত ব্যায়াম করেন এ শোল্ডার জয়েন্ট এবং আপনাদের দেহের যে কোনো জয়েন্টের মাংসপেশিগুলোকে শক্তিশালী করেন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করেন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করেন, তাহলে কিন্তু মাংসপেশিগুলো শক্তিশালী হলে এইসব জয়েন্ট ডিসলোকেশনের প্রবণতাটা অনেকটাই কমে আসে। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এই ছিল জিএমআই প্রেজেন্স আমাদের আজকের টিভিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।